আলোচনা হচ্ছে, এই সব বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। আপনি যোগ দিয়েছেন শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি। আপনার কমেন্টস, আপনার ফেসবুক পোস্ট, আপনার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চারিদিকে। তো সেই জায়গাটা থেকে এই যে 6 মাস আপনি কিভাবে দেখেন? আপনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস, একে ছাত্র জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব বা রক্ত বিনিময় যে সরকার, আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন আপনার বিশ্লেষণ? আমি মনে করি এটা আমার দেখা এই 6টা মাস ছিল একটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা অধ্যায়। এইরকম একটা অধ্যায় আমরা পাবো এবং যেভাবে, এবং আমি হ্যাটস অফ টু প্রফেসর ইউনূস এন্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন, যারা বাংলাদেশকে এমন একটা টার্বুলেন্ট সময় হাল ধরে এনে আপনি দেখছেন যে এখন ওনারা একটা স্মুথ একটা ল্যান্ডিং করিয়েছেন। এটা যে কতটা আমি বলবো যে এখন মানুষ এটা বুঝতে পারছে না। এটা হয়তো বা উনি যখন চলে যাবেন ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন 1-1.5 বছর পরে, তখন অনেকে লিখবেন যে ওই 6টা মাস কি ছিল, কত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। আপনি জানেন যে আমরা তো আমাদের ফ্রেন্ড আছে ওয়েস্টে অনেক বেশি, কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কোশ্চেন ছিল, কেমন গভর্নমেন্ট আমরা আসছি, আমাদের যে ধরনের মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশনের শিকার হতে হয়েছে, পৃথিবীতে কোন গভর্নমেন্টের এটা ফেস করতে হয়নি। এবং এই পুরো জিনিসটা আমরা উঠিয়ে গেছি কারণ প্রফেসর ইউনূস হাল ধরেছিলেন এবং তাকে সবাই চিনতেন। আপনি জানেন, ইন্ডিয়ান পত্রিকাগুলো আমাদেরকে বলছে যে আমরা একটা তালেবান গভর্নমেন্ট, আমরা একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে, এখানে একটা মিলিটারি আর ইসলামিস্টরা মিলে একটা টেক ওভার হয়েছে, এখানে আইএসআই ইনফিলট্রেট করেছে, কত গল্প, প্রতিদিন ওদের এই গল্পগুলো থাকে। এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আমরা ইভেন জেএতে শুনছি, আমরা ড্যাভোসে শুনেছি, আমরা বাকুতে শুনেছি, আমরা ডিএইতে শুনেছি। সবাই এসে জিজ্ঞেস করে যে কি এত মিস ইনফরমেশন আসছে, তোমরা কি বলছো, তোমাদেরকে নিয়ে এত কেন, প্রফেসর ইউনূসকে কিভাবে পোর্ট্রে করেছে, অথচ উনি কিন্তু 6 দশক ধরে মানুষের সামনে, ওনাকে সবাই চিনে, আদ্যপান্ত, ওনাকে চেনার আর কিছু নাই, কিন্তু ওনারা নিয়ে মিস ইনফরমেশন প্রকাশ করছে, করছে। তো সেই জায়গায় সেই বাস্তবতা প্লাস হচ্ছে আমরা কি হাল বললাম, আমরা বললাম একটা ক্রিপল একটা ইকোনমি, কিছু নাই, একদম কিছু নাই। এমনি আন্দোলন যদি নাও হতো, ইকোনমি এমনি কলাপস করতো একদম। এটা একটা ব্যাস খাদে পড়তে যাচ্ছিল আর কি, সেই সময় এটা হয়েছে। তারপরে ধরেন এই যে মানুষের এক্সপেকটেশন, একটা গণ অভ্যুত্থান উত্তর একটা যে গভর্নমেন্টের কাছে তো সবার এক্সপেকটেশন থাকে যে আমরা এইটা পাবো ওইটা পাবো। এই এক্সপেকটেশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজিং এক্সপেকটেশন করতে গিয়ে আমরা উই ফেস রিয়ালিটি। রিয়ালিটি কি, আমরা 6টা বন্যা পেয়েছি। রিয়ালিটি কি, আমাদের ইনফ্লেশন ওই আগের থেকে অনেক হাই ছিল। রিয়ালিটি কি, আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অনেকদিন ধরে ছিলেন। আপনি একটা চিন্তা করেন, আপনার একটা নেইবারহুডে আছেন, আপনি তো নিউ ইয়র্কে আছেন, সেখানে যদি পুলিশ না থাকে তাহলে আপনার কি মনে হয় যে আপনি ইউ ফিল ইনসিকিউর, ঠিক না? আমাদের গ্রামে বা আমি বলবো এই সময় অ্যাডমিনিস্ট্রেশন তো হেল্প করেছেন প্রফেসর ইউনূসের, এট দ্য সেম টাইম বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সোশ্যাল লিডাররা সবাই মিলে এই যে সংহতিটা ধরে রাখা। আপনি ধরেন যদি পোস্ট অগাস্ট 5 এর পরে বড় রকমের যদি কিলিং হতো, যেটা আওয়ামী লীগ বারবার বলছিল 1 লক্ষ 5 লক্ষ লোক মারা যাবে, তাহলে বাংলাদেশ সোসাইটি চিরতরে একটা রাপচার্ড হয়ে যেত, চিরতরে এটা একটা ডুম হয়ে যেত। আপনি দেখেন শ্রীলঙ্কায় তামিলদেরকে যখন আপনার যুদ্ধটা শেষ হলো 25 বছর পরে, সিভিল ওয়ারটা যেভাবে শেষ হলো ব্রুটালি, আমাদের এখানে কিন্তু একটা আমি বলবো না যে ভায়োলেন্স কিছু হয়নি, হয়েছে, বাট খুবই মিনিমাম। ফলে যেটা হয়েছে যে আমাদের সোসাইটির একটা পরবর্তীতে একটা বড় রকমের একটা অপরচুনিটি তৈরি হয়েছে পুরো সোসাইটি এক হয়ে যাওয়ার। সেই জায়গাটা কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। যে পরিমাণ, যে ভঙ্গুর অর্থনীতি বা যে সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন,
এটি অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা, আমি বলবো, ব্লেসিংস আমাদের জন্য। ডক্টর ইউনূস আমাদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, না হলে আরো পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারতো। ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল সাপোর্ট বা ওনার যে ফ্যান বেস বা ওনার যে একটা ইমেজ, সেটাকে আমরা ব্যবহার করতে পারছি আমাদের দেশের স্বার্থে। কিন্তু ডক্টর ইউনূসের যারা সহকর্মী, আপনাদের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ নিয়ে যে বিতর্ক, কিভাবে আপনারা মানে এটা রান করছে না তো? মানে ডক্টর ইউনূসের যেই চিন্তা ভাবনা বা ওনার যেই যোগ্যতা বা ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি, তার সাথে এই উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক বিতর্ক। কিন্তু তারপরেও কিন্তু দেখেন 6 মাসে আপনারা কোনো কিছুতেই কিন্তু হাত দেন নাই। এবং সাম্প্রতিক সময়ে নিউ এজের সম্পাদক নুরুল কবির ভাইয়ের সাথে প্রফেসর ইউনূসের যে ইন্টারভিউ আমরা দেখলাম, উনি খুব সহজ সরল ভাবে কথা বলেন। ডক্টর ইউনূস বলছেন যে আমাকে একটা তালিকা দিল, আমি যাকে যাকে চিনি টিক মার্ক দিয়ে দিলাম। তো আপনি কিভাবে দেখেন ডক্টর ইউনূসের সাথে যে উপদেষ্টা পরিষদ, সেটা কি আপনি মনে করেন যে এটা ঠিক হচ্ছে এভাবে? আমি আমি আপনাকে এই জায়গাটা আমি ডিফার করি এই জন্য, কারণ আমি ওনাদের সাথে কাজ করছি, তো ওনারা যে কাজগুলো করছেন না তা না। আমার যেটা মনে হয় যে অনেকের, আমি যদি সবাইকে এনে দেখাতে পারতাম যে ওনারা কিভাবে কাজ করছেন, তাহলে হয়তো জিনিসটা আপনাদের কাছে প্রতিভাত হতো। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে একে তো ওনারা অনেকে মিডিয়া শাই, তার মিডিয়ার সামনে অনেক বেশি আসতে চান না। এটা তো ধরেন একটা ন্যাচারাল বিষয়, সবাই তো আমার আপনার মতো আমরা সাংবাদিক তো না, আমরা তো নিউজের সামনে আসি। আর ওনারা যে কাজগুলো করছেন দেখেন, এমন এমন অবস্থা তৈরি হয়ে গেছিল যে আমার আগে ময়লা সরিয়ে তো আমি কাজগুলো করব, আমার এই যে পাহাড় সম একটা স্তূপ, আবর্জনার স্তূপ, সেটাকে সরিয়ে। আর একটা হচ্ছে যে আমার যেটা আমি নিজে 6 মাসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসির একটা ম্যাসিভ ইরোশন হয়েছে তার কনফিডেন্সের। আপনার 15টা বছর ধরে সবাই লেজু ভিত্তি করেছে, তার পার্সোনালি কিভাবে বড় হওয়া যায় বা আপনি কিভাবে আপনার ওয়ার্ক প্লেসে আপনি আরো কতটা ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি কিভাবে রিফাইন করবেন, আপনি কিভাবে একটা বড় পাবলিক ব্যুরোক্রেট হবেন, এই যে চাওয়া, এই যে এটার জন্য দেখেন হার্ভার্ডে আছে কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট নিয়ে সবার একটা চিন্তা, যেমন গভর্নমেন্টই তো কাজগুলো করে। তো আমাদের এখানে ব্যুরোক্রেসির একটা কিন্তু ম্যাসিভ ইরোশন হয়েছিল, সেটা আমরা ইনহেরিট করেছি। কেন আমরা ওই জায়গায় ব্যুরোক্রেসিটাকে ঠিক করতে করতে কিন্তু আমাদের সময় লেগেছে। আপনারা 6 মাস কিন্তু একটা দেশের জন্য খুবই কম। তারপরে আমি বলবো আমরা যা অ্যাচিভ করেছি অ্যামেজিং। না, অ্যামেজিং। আমি আমি আপনার সঙ্গে ঠিক দ্বিমত পোষণ করবো না, একমত পোষণ করবো না, কিন্তু ব্যুরোক্রেসিতে কি আসলে কোনো পরিবর্তন এসেছে? আপনি যদি দেখেন, ঠিক সেই ইন্টারভিউতেই নুরুল কবির সাহেবের সাথে ডক্টর ইউনূস বলছিলেন যে আহতদের চিকিৎসা ডিউ টু আমলাতান্ত্রিক জটিলতা। তো ডক্টর ইউনূস হেডের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে আমলাদের এত দুঃসাহস কি করে হয় যে জুলাই শহীদদের বা জুলাইয়ের আহতদের চিকিৎসার জন্য টাকা ডিসবার্স হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়? দুদিন পর পর তারা রাস্তায় নেমে আসছে চিকিৎসার দাবিতে, দুদিন পর পর তারা রাস্তায় নেমে আসছে তাদের ভরণ পোষণের দাবিতে। আমি বলবো যে অনেকে ইম্প্যাশন আমরা কিন্তু চেষ্টা যে করছি না তা না। আর একটা হচ্ছে যে আমাদের একটা প্রথম থেকে ফোকাস ছিল যে এই যে যাতে ওই মুক্তিযোদ্ধার লিস্টের মতো না হয়। 2 বছরে যার বয়স 1971-এ 2 বছর, সেও তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আপনি দেখেছেন। বা অনেকে হয়তো 72-তে জন্ম, সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমরা খুব অ্যাকুরেট একটা লিস্ট করতে চেয়েছি এবং আমরা পেরেছি, আমি বলবো যে আমরা পেরেছি। আর একটা হচ্ছে যে আমরা তো তাদের চিকিৎসার তো পন্থী ছিল না, প্রথম থেকে কিন্তু তাদের চিকিৎসার মধ্যেই ছিলেন। এখন চিকিৎসার মধ্যে অনেকে যেটা হয় যে আমি যেই কয়েকদিন চিকিৎসা নিচ্ছি সেই কয়েকদিন আমার আসলে কম্পেনসেশনটা কে দিবে, আমাকে ভরণ পোষণটা কে দিবে, এটার একটা কথা উঠছে। আমরা সেই অনুযায়ী কিন্তু টাকা ডিসবার্স হচ্ছে, আমার মনে হয় 3000 মানুষের জন্য টাকা কিন্তু ডিসবার্স হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা করেছি, প্রাইভেট রেখেছি, আমরা কিন্তু এটাকে সরকারি রাখি নাই। এই জন্য রাখি নাই কারণ এমন হতে পারে আগামী সরকার এসে এই ফাউন্ডেশনের কাজটা রোল ব্যাক করতে পারে। এটা যাতে প্রাইভেটলি চলে, বাংলাদেশের মানুষের ওনারশিপ যাতে থাকে, সেই জন্য এটা কাজ করবে। ওই কাজটা কিন্তু হচ্ছে এবং আমি বলবো যে ইভেনচুয়ালি সবাই পাবেন। একটা হ্যাঁ আপনি বলতে পারেন যে ব্যুরোক্রেটিক একটা অ্যাঙ্গেলের জন্য। আরেকটা হচ্ছে যে আমরা অনেক অনেক জায়গায় আমরা লোক পাঠিয়েছি, আমরা ডিসিদের নেতৃত্বে কমিটি হয়েছে, উপজেলায় কমিটি হয়েছে, শহীদদেরকে প্রত্যেকটা তাদের
ঢাকার যদি মারা যান ঢাকারটার সাথে কোলাবোরেট করেছি আমরা গ্রামে, যেই গ্রামে আছেন, যাতে ডাবল কাউন্টিং না হয়। বাংলাদেশের ডাবল কাউন্টিংটা একটা খুব অদ্ভুত জিনিস। আপনি দুই জায়গায় দুইটা, হয়তো এইখানে তার নাম আছে মোহাম্মদ শফিক শেখ, ওইখানে আছে মোহাম্মদ শফিক মোল্লা, অথচ লোক কিন্তু একই। তো এই জিনিসগুলো আমরা করতে করতে একটু সময় নিয়েছে, বাট আমি বলবো যে খুব মানে অনেকে ইম্প্যাশেন্ট হচ্ছেন, হওয়াটাই স্বাভাবিক। তা আমাদের চেষ্টার কমতি নাই, এটুকু আমি বলতে পারি। এবং আমরা এই জন্য অনেক ছাত্র যারা আছেন তাদেরকে বলি যে আপনারা এসে হেলথ মিনিস্ট্রিতে আসেন, এসে দেখেন ওনারা কি কাজটা করছে, ওনাদের সিনসিয়ারিটির অভাবটা আছে কিনা। আর কিছু কিছু তো আছে ব্যুরোক্রেটিক সমস্যাগুলোই আছে, আপনি কিভাবে করবেন কাজটা, কতটুকু করবেন, এই জায়গায় নামটা দেওয়া যাবে কিনা। বাংলাদেশের ব্যুরোক্রেসি অনেক পুরনো বলে একদম সেট কিছু রুলস আছে, এর বাইরে যাওয়াও যায় না, গেলে হয়তোবা আপনাকে পরে অডিটে ধরবে, পরে আপনাকে হয়তোবা অ্যাকাউন্টস এর রুলে আপনি পড়ে যাবেন। এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। ভাই ধরেন এই পরিমাণ ছাত্রদের জীবন দেওয়ার পরে, এই পরিমাণ অন্ধত্ব এবং পঙ্গুত্বের পরে এই কথাগুলো আসলে আমাদের কাছে খুব একটু লাগে আর কি, যে আপনার ক্যামেরা আবার সরে যাচ্ছে শফিক ভাই। দাঁড়ান, আমার আবার আওয়াজ কমে গেল কেন? ধরেন এই পরিমাণ ছাত্র জনতার জীবনের পরে, অন্ধত্বের পরে, পঙ্গুত্বের পরে, এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা ব্যুরোক্রেটিক প্রসেস বা আইন বা অডিট, এই জায়গাগুলো আমি ঠিক মানে সমর্থন করি না আর কি। কারণ ধরেন এই বিপ্লবটা যে কারণে হয়েছিল, যে কারণে ছাত্র জনতা জীবন দিল, তারাই যদি প্রপার ট্রিটমেন্ট না পায়, তাদের জন্য যদি সাহায্য চাইতে হয়। না, প্রপার ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছে, এইটুকু আমি বলবো, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে। আমরা অনেক প্রায় 30-40-30-এর ঊর্ধ্বে লোকজনকে আমরা বিদেশেও পাঠিয়েছি। যারা একদম গুরুতর অসুস্থ তাদেরকে আমরা সিএমএইচ বাংলাদেশের বেস্ট হসপিটালে রেখেছি, চোখের জন্য বেস্ট হসপিটালে রেখেছি। অনেক দেশের মেডিকেল টিমকে আমরা নিয়ে আসছি, তারা এসে এখানে ট্রিটমেন্ট করছে। অনেকে ভাবেন যে আমার যে প্রবলেমটা হচ্ছে আমি হয়তো বিদেশে গেলে এটা রেমেডি পাবো, কিন্তু আপনার যদি সত্যিকার অর্থে চোখটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি বিদেশে যে মানে ওই বিদেশি ডাক্তাররা এসেই বলেন যে না, ওনাকে বিদেশে নিয়েও লাভ হয়তো হবে না। তারপরে যে ধরনের ব্রুটালিটি ছিল, যে ব্রুটালি এনাদেরকে আহত করা হয়েছে, এটা তো অকল্পনীয়। না, হাসিনার যেমন ব্রুটালিটি ছিল, তার পুলিশ বা বাহিনীর ব্রুটালিটি ছিল, তেমনি ধরেন ডক্টররাও তো ওই সময় চিকিৎসা দেয় নাই। তো যেই ডক্টর গুলো হসপিটালে অবহেলা করছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা আপনারা নেন নাই গত 6 মাসে। যে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আছে যে এই ডক্টর আমাকে ফেলে রাখছে, আমাকে ঠিক। আমার মনে হয় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হয়েছে। অনেক সময় এগুলো ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণেই বলা হয় না, বাট কিছু নেওয়া হয়েছে। আমি যে নেওয়া হয় না এটা বলবো না। আর আপনি পিন পয়েন্ট করাটা তো টাফ হয়ে যায়, যে উনি ওই সময় ওই জায়গায় ছিলেন, উনি এর চিকিৎসা দেন নাই, সেইভাবে আসলে একদম সুনির্দিষ্ট অভিযোগ যখন নিয়ে আসে তখন তো আমরা একজনকে ধরতে পারি, কিন্তু সত্যিকার তো অনেক ক্ষেত্রে সেটা হয় নাই। তবে তবে আমরা আসলে ধরেন এই সরকারের কাছে আরো ডাইনামিক অ্যাক্টিভিটি আশা করছিলাম। আপনি যেগুলো বলছেন শফিক ভাই শুনতে ভালো, বিধিবদ্ধ, কিন্তু ধরেন খুব বেশি প্র্যাকটিক্যাল না আর কি, আমি মনে করি। এবং আপনি উপদেষ্টাদের কাজের পক্ষে যেভাবে বলছেন, ভাই কাজ তো দেখা যায়, কাজ তো দৃশ্যমান, তাই না? না, কাজ দৃশ্যমান, কিন্তু আমার মনে হয় কি ওই আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের পত্রিকাগুলো, টিভি গুলো এখন তো তারা অগাধ স্বাধীনতা ভোগ করেন, তো তাদের যেভাবে নিউজ করছেন, আমরা তাদেরকে বলি যে আসেন, এসে আপনারা এমন আপনার যেই উপদেষ্টাকে ভাবছেন যে উনি দুর্বল, কাজ করতে পারছেন না বা ওনার কাজগুলো হচ্ছে না, আমরা আপনার তার সাথে টাই করে দেই, আপনি ওনার সাথে ঘুরে দেখেন উনি কাজ করছেন কিনা। এটা হলো আমাদের কথা। আপনারা আসেন, এসে দেখেন এই জিনিসগুলো। কোনো ভাই আপনাকে যদি আমরা একটা দিয়ে দিই, ধরেন আপনাকে আমি তথ্য দিলাম, আপনি বুঝেন, আপনি যেটা হয় কি যে এমন অবস্থা যে ওইখানে আপনি আবর্জনা আপনার প্রতিদিন এসে আপনার দেখেন 3 ঘন্টা লেগে যাচ্ছে জাস্ট ফাইল সাইন করতে। এই জিনিসগুলো তো ইটস বক্সিং ডাউন খুবই ইয়েতে। মানে যেখানে আহতদের চিকিৎসার টাকার ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতার অসহায়ত্ব বলেন প্রধান উপদেষ্টা, সেখানে আপনাদের ধাক্কাটা কোথায়? এবং আজ যে উপদেষ্টা আপনি দেখছেন, তো ধরেন বয়সের ভারে সবাই নুজ্জ, আমরা বলছি জেনজির বিপ্লব, সবার বয়স 70 ঊর্ধ্ব,
মানে অবস্থা খুবই খারাপ। মানে এই প্রজন্মের তথ্য প্রযুক্তি নিয়ে তাদের কোনো ধারণা থাকারই কোনো কারণ নাই। তো এই নির্ভরশীলতা আপনারা চুজ করছেন কিভাবে? এগুলো নিয়ে আসলে মানুষের কাছে স্পষ্ট কোনো না, আপনি যেমন ধরেন সালেউদ্দিন ভাই, ওনার বয়স একদম 75 বা 75 উপরে, অ্যারাউন্ড 75। উনি হচ্ছেন ওয়ান অফ দ্য হার্ডেস্ট ওয়ার্কিং পারসন। শুক্রবার নাই, শনিবার নাই, একের পর এক বিজনেস গ্রুপ আসতেছে, কথা বলতেছে, IMF এর সাথে কথা বলতেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলতেছেন, বিদেশের টাকার জন্য দৌড়াতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এদেরকে ডাকছেন, উনি বাজেট প্রণয়ন করতেছেন, আগের থেকে বাজেটে কি হবে। আপনি আমাকে দিয়ে রাখছেন, আমার কিছু নাই, আমি এর মধ্যে কেমনে চলবো? তারপরে আপনি যদি ক্যাবিনেট মিটিং গুলো দেখতেন প্রথম দিকে, তাহলে তো অবাক। একজন এসে বলতেছে যে আমারে এই কাতার গ্যাসের টাকা দিতে হবে এত মিলিয়ন ডলার, আরেকজন এসে বলতেছে না সেভ লোনের টাকা দিতে হবে, আরেকজন না আমার সার আনতে হবে, সারের টাকা দিতে হবে, আরেকজন এসে যে আদানি কিন্তু এখনই কি যেন বন্ধ করে দিল ইলেকট্রিসিটি সাপ্লাই, তো এইটা করতে হবে। এই যে আপনি আমাকে যে জায়গায়, আপনি যেমন ধরেন একটা সংসারের আপনি চিফ, আপনার যদি প্রত্যেকটা ছেলে মেয়ে এসে বলে যে বাবা আমার আজকে নিউ ইয়র্ক স্কুল অফ কমার্স বিজনেস এর এইখানে ফি দিতে হবে, আর একজন এসে বলে এইটার ফি দিতে হবে, আপনি কোনটা থেকে কোনটা দিবেন? এই অবস্থা আর কি। না, তবে অবশ্যই আমাদের কাছে যেটা মনে হয়, প্রতীয়মান হয় যে ডক্টর ইউনূসের কাছে হয়তো অনেক তথ্য যায় না, বা অনেক তথ্য হয়তো উনি জানেন না, যার কারণে ধরেন নির্বিঘ্নে মানে মানে কি বলবো, অনেক অযোগ্য লোকজনই ওনার আশেপাশে বসে ওনার সর্বনাশ। আমি এইটা মানবো না। আমি এই জন্য আপনাকে বলছি, আপনি যদি বাংলাদেশে আসেন আমি আপনাকে 2 দিন রেখে দিব। আপনি বাঁচবেন যে কোন অ্যাডভাইজার আপনি মনে হচ্ছে যে কাজ করছে না, আমি তার সাথে আপনাকে 2 দিন দিয়ে দিব, আপনি ওনার সাথে চলবেন, বা 1 সপ্তাহ। আপনি দেখেন, আমি আপনাকে আমরা তো ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছি, আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। শফিক ভাই, আমার বাংলাদেশে যাওয়ার দরকার নাই। আমি 10,000 মাইল দূর থেকে আমি যেসব ইনফরমেশন পাই, আমার মনে হয় যে বাংলাদেশে গেলে এই ইনফরমেশন গুলো পাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। না, এক্সাজারেটেড অনেক ইনফরমেশন আমরা পাই, বাইরে দেখেছি অনেকে। আচ্ছা যাক, আপনি যেটা জেনেছেন, আমরা যেটা বলছি কোথাও একটা ফারাক আছে। না, অনেক জায়গাতেই ধরেন অনেক রকমের অমীমাংসিত বিষয়গুলো আছে। ধরেন আমরা যেটা দেখলাম যে সচিবালয়ে আগুন লাগলো, তারপরে স্থানীয় সরকার সচিব তার হোয়াটসঅ্যাপে ঘুষ লেনদেনের অভিযোগ উঠল, তদন্ত করলো কারা, আগুনের তদন্তে কারা ছিল, ফায়ার সার্ভিস কেউ ছিল, ফরেন্সিক কেউ ছিল না, তাই সারা। তো এই যে জায়গাগুলো, এগুলো আপনারা প্রপারলি অ্যাডজাস্ট করতে পারছেন না, অথবা না এই সচিবালয়ের ফায়ারের কথা বলছেন তো? জি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট 3টা টিম কাজ করেছে, এবং আমরা তো পুরো একদম সুনির্দিষ্ট ভাবে দেখেছি। হ্যাঁ, আমরা পুরো বুয়েটের 3টা এক্সপার্ট টিম এনেছি, আমরা এক্সপ্লোসিভের পুরো বাংলাদেশের আর্মির বেস্ট টিমটাকে নিয়েছি, আমরা পুলিশকে নিয়েছি, আবার আমরা এট দ্য সেম টাইম ফায়ার সার্ভিসের 3টা গ্রুপ তাদের মতো করে আসে, এবং সবারই একই জায়গায় তারা কনক্লুশন ড্র করেছেন। এটা আমরা মানব না। যে ভাই, আমার কাছে রিপোর্টটা ছুটে নিয়ে আমি অবশ্যই কাজ করছি, এটা নিয়ে আমরা পরে করবো। তো প্লিজ এই যে ধরেন 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, মানে এটাও আমি মানবো না। মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, অনেকেই আমাকে বলে যে ভাই রাস্তাঘাট ফাঁকা, পুলিশ নাই। আমাদের উপরে আপনাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে আমরা অনেক ভালো বাংলাদেশকে উপহার দিব, সেই বাংলাদেশকে আমরা হয়তো দিতে পারছি না। কিন্তু যখন আমরা ক্রাইমের ফিগার গুলো দেখছি, প্রফেসর ইউনূসের একটা বড় জিনিস হচ্ছে উনি ডেটাতে বিশ্বাস করেন প্রচুর। একটা জিনিস জানার জন্য উনি প্রচুর ডেটা নেন, যে আসলে ডেটা গুলো কি বলে, আমরা কোথায় আছি। ঠিক আছে, তো ওই ডেটা আমরা দেখেন গত 5 বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আমরা খুনের একটা হিসাব দিয়েছি। গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম খুন হচ্ছে এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এখন আপনি বলতে পারেন আমরা কি ডেটা ম্যানিপুলেট করছি কিনা, আমি বলবো যে এইটাই আমরা বিশ্বাস করি না, এটা আমরা করিও না। হ্যাঁ, তারপরে আমরা আবার বলছি যে কিছু ছিনতাই বেড়েছে, এটা আর একটা ওই যে নতুন গভর্নমেন্ট আসলে অনেকের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করে,
সেটা হয়তো অনেকের মধ্যে কাজ করছে। কিন্তু আমরা যখন ডেটাগুলো দেখি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজ হয়ে গেছে। বাট একটা যেটা হয়েছে যে গত